দীর্ঘ ১৫ বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টে সেই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছু জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে নাকি অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনলাইনের পোর্টালে এই নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরের তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা। সেখানে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়। সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকেই ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামে এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়। সেখানে হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন, যেন চট করে ঢুকে পড়তে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক মামলা হয়েছে। ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। এদিকে স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না বলেছে রিজভী। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসন হলে এদেশে মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন তাদেরকে নিজেদের ঘর গোছানোর জন্য, সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। যারা এতদিন গুম, খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এদেশের আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্র কথা বলে, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য গোরস্থান হয়ে যাবে। স্বৈরাচারের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এখনও যারা গণতন্ত্রের মূল সুফল ভোগ করছে, আন্দোলন ও বিপ্লব, জুলাই আগস্টে যে অ্যাডভাইজার হচ্ছে, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দিচ্ছেন তখন এটা সাংঘাতিক ধরনের মরণঘাতী বার্তা। এটা হতে পারে না। তিনি বলেন, আজকে যারা বিভিন্ন জায়গায় সেই স্বৈরাচারের গুম, খুন, আয়নাঘরের সংস্কৃতি চালু করেছিল, তারা গণতন্ত্রকামী মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে। যাদের জীবন কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের পোস্টিং দেওয়া হচ্ছে, কাউকে গুলশানে, কাউকে গুলিস্তানে, কাউকে মিরপুরে, কাউকে আবার আজিমপুরে। সেই সমস্ত ঘাপটি ধরা পুলিশ কর্মকর্তাদের সেখানে রাখা হয়েছে। এটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, তাহলে ছাত্র জনতার এই আত্মত্যাগের কি হবে? রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে নানা কায়দায় সরকার ঘাপটি মারা স্বৈরাচারের সুবিধাভোগী দোসরদের পুনর্বাসন করছে। কালকেও বলেছি, আজকেও বলেছি। একজন রাষ্ট্রদূত কাতারে ছিলেন। কাতারে প্রবাসী যদি ভিসার মেয়াদ শেষ হতো তাহলে সেগুলোকে তিনি নবায়ন করতেন না। তিনি খবর নিতেন ওই সমস্ত লোক কোন দল করে, কাদের সমর্থক। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেশিরভাগ প্রবাসী বিএনপির সমর্থক। তাদেরকে তিনি নানাভাবে হয়রানি করছেন, ভিসা নবায়ন করেননি। সেই লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে শুনতে পারছি। তাহলে অন্তর্বর্তী সরকার কাদেরকে পুনর্বাসন করছেন? যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা শহীদদের লাশকে আজকে অপবিত্র করেছে, শহীদদের আত্মদান ও রক্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তাদেরকে। এদিকে জুলাই গণহত্যা নিয়ে সংশয়, উর্মির মন্তব্যের পিনাকির ক্ষোভ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জুলাই গণহত্যা ও শহীদ আবু সাঈদকে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিতর্কিত মন্তব্যের জেরে ওএসডির পর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে মন্তব্য করেছেন। সোমবার বিকেলে বেলা 3:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্টে উর্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন পিনাকি। তিনি বলেন, তিনি প্রশ্ন রাখেন, ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ একটা মীমাংসিত বিষয়, ওই মাইয়া কোত্থেকে জানলো? ওএসডি হওয়ার পর বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তাপসী তাবাসসুম উর্মি বলেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের ওপর। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি 30 লক্ষ শহীদ ফিরে আসবে? চেতনা বিক্রি, গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো অ্যাপ্রুভ না। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। এই বক্তব্যের প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন, এতই যদি মীমাংসিত হয় তাহলে জাতিসংঘ গণহত্যাকে স্বীকৃতি দেয় না কেন? চেতনা বিক্রি, গণহত্যা, যা বলা হচ্ছে জুলাই মাসের গণহত্যা, এগুলি সবই তদন্ত সাপেক্ষে। তিনি বলেন, এই জুলাই আগস্টে যে গণহত্যা হইল, যে হত্যাকাণ্ড করলো, তার নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করছেন কেমন জাউরা এই মাইয়া, কেমন শয়তান। এই বদমাইশ বাংলাদেশে চাকরি করে। সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এদিকে 5 দিনের রিমান্ডে সাবের হোসেন। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মাহবুবুল হক রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। দুপুরের পর সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাসান 10 দিনের রিমান্ডের আবেদন করেন। সাবের হোসেনের পক্ষে তার আইনজীবী এহসানুল হক সমাজি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, 2022 সালের 10ই ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশে নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকে, তখন সরকারি দল আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর বিএনপি সমাবেশে বানচালের সিদ্ধান্ত নেয়। 2022 সালের 7ই ডিসেম্বর এজাহার নামীয় 256 জন এবং অজ্ঞাতনামা প্রায় 400 জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাস তৈরি করে। আসামিরা বিএনপির অফিসে ঢুকে ভাঙচুর করে। এ সময় বিএনপির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা লাঠিপেটা ও গুলি করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।